শিরোনামের বাইরে গিয়ে আজ আমরা বোঝার চেষ্টা করব জেফ্রি এপস্টিনের নেটওয়ার্কটা আসলে ঠিক কিভাবে কাজ করত। আর এই আলোচনাটা কোনো জল্পনা কল্পনার উপর ভিত্তি করে নয়, বরং সেই সব নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে যারা সরাসরি এর শিকার হতে চলেছিলেন। চলুন শুরু করা যাক। আমি কথা দিচ্ছি, অনেক মজা হবে। একটু ভাবুন তো, কথাটা শুনতে কতটা সাধারণ আর নিরীহ লাগছে, তাই না? কিন্তু এই একটা কথাই ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শুরু। শিকারকে ফাঁদে ফেলার জন্য যে ছক কষা হতো, এটা ছিল তারই প্রথম ধাপ। তো আজকে আমরা প্রথমে 3টি আলাদা কিন্তু একই সূত্রে গাঁথা গল্প শুনব, অ্যানা, ডেইজি আর রাইলির গল্প। আর তারপর আমরা দেখব কিভাবে এই ভিন্ন ভিন্ন ঘটনাগুলো আসলে একটা বড় পরিকল্পনার অংশ ছিল। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এর নাম আমরা দিয়েছি এক সোনালী আমন্ত্রণ। এই গল্পগুলো সেই সব তরুণীদের যারা অল্পের জন্য এক শিকারীর পাতা জাল থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, আর তাদের মুখ থেকে আমরা জানতে পারি এই নেটওয়ার্কটা ঠিক কিভাবে কাজ করত। আমাদের প্রথম গল্পটা অ্যানার, আর এই ঘটনাটা এক ধরনের পরীক্ষার কথা বলে। জানেন, এই প্রস্তাবটা এসেছিল তার সবথেকে কাছের বন্ধুর কাছ থেকে, যা বিশ্বাস করার মতোই ছিল না। এই গল্পটা আসলে বিশ্বাস ভঙ্গের, কিভাবে বিশ্বাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। ভেবে দেখুন, অ্যানা মাত্র 18 বছরের একটা মেয়ে, কল সেন্টারে ফুল টাইম কাজ করে, জীবন নিয়ে ক্লান্ত আর ভালো কিছুর খোঁজে আছে। তার এই সাধারণ ইচ্ছেটাই তাকে শিকারীদের চোখে সহজ টার্গেট বানিয়ে দিয়েছিল। এখানেই আসল ব্যাপারটা। একদিকে তাকে কি দেখানো হচ্ছিল, আর অন্যদিকে সত্যিটা কি ছিল। একদিকে ছিল এক বিলিয়নিয়ারের সাথে তার প্রাইভেট দ্বীপে ঘোরার লোভনীয় প্রস্তাব, যেটা তার বেস্ট ফ্রেন্ডই অ্যারেঞ্জ করে দিচ্ছিল, আর অন্যদিকে আসল সত্যিটা ছিল পাম বিচের এক প্রাসাদের ভেতরে একটা পরীক্ষা, এটা প্রমাণ করার জন্য যে তার মধ্যে পোটেনশিয়াল আছে কিনা। আর প্রাসাদের ভেতরে ঢোকার পরেই খেলাটা ঘুরে গেল। জেফ্রি এপস্টাইন তাকে একটা ছোট ম্যাসাজ করতে বলে। কারণ হিসেবে বলা হলো এটা শুধু এটা দেখার জন্য যে তারা কম্প্যাটেবল কিনা। ঠিক এই মুহূর্তেই অ্যানার সব ভ্রম ভেঙে গেল, আর এই প্রস্তাবের আসল উদ্দেশ্যটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। অ্যানা যখন মানা করল, তখন তার নিজের বেস্ট ফ্রেন্ড ক্লেয়ার কি বলল জানেন? সে বলল, তুমি আমাকে সবার সামনে লজ্জায় ফেলছ। এই একটা কথাই দেখিয়ে দেয় যে শিকারকে মানসিকভাবে চাপে ফেলার জন্য নিয়োগকারীরা কতটা নিচে নামতে পারত, যদিও তারা নিজেরাও একসময় শিকারী ছিল। কিন্তু গল্পের শেষটা আরও মর্মান্তিক। অনেক বছর পর 2019 সালে এপস্টাইন গ্রেফতার হলে আদালতের কাগজপত্রে ক্লেয়ারের নামটা এলো। কিন্তু কিভাবে? শিকার হিসাবে না শিকারী হিসাবে? আসলে দুটোই। নথিতে তার নাম শিকার এবং নিয়োগকর্তা দুই তালিকাতেই ছিল। এবার চলুন দ্বিতীয় গল্পে যাই, ডেইজির গল্প, যার নাম আমরা দিয়েছি মুখোশের ঘর। এখানে টোপটা ছিল খুব সহজ, টাকা, যা তাকে এক অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। মাত্র $500। ডেইজি রুমমেট স্টেসি তাকে এই টাকারই লোভ দেখিয়েছিল। কাজটা কি? মাত্র 5 ঘন্টা ড্রিঙ্ক সার্ভ করা, যাকে বলা হয়েছিল একদম সহজ কাজ। ডেইজির সাথে ঠিক কি ঘটেছিল সেটা এই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায়। রাত 9:45টায় তাকে একটা বিশাল গেট দেওয়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। 11:03 তাকে একটা ঘরে একা বসিয়ে রাখা হয়, যেখানে ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। ঠিক 20 মিনিট পর সে বাড়ির ভেতর থেকে একটা চাপা গর্জন আর চিৎকারের শব্দ শুনতে পায়। আর তার ঠিক 2 মিনিট পরেই সে একটা ঘরে ঢুকে যা দেখে তা একেবারেই স্বাভাবিক ছিল না। ঘরের ভেতরে যা দেখল তা কোনো বাস্তব দৃশ্য বলে মনে হচ্ছিল না। একটা মাসাজ টেবিলে এক লোক শুয়ে আছে, মুখে মস্ত বড় এক বিড়ালের মুখোশ। পাশে বিকিনি পরা এক তরুণী, তার মুখে গোলাপি ইঁদুরের মুখোশ। আর একটা টেবিলে আরও একটা মুখোশ রাখা, হ্যামস্টারের। এই অদ্ভুত পরিবেশটাই ছিল আসলে একটা শিকারের আয়োজন। আর যখন ডেইজি এই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এলো, তখন তার রুমমেট স্টেসি তাকে কি বলেছিল জানেন? সে বলেছিল, ধুর, তুমি এত নাটক করছো কেন? সামান্য কয়েকটা মুখোশ দেখে ভয় পেয়ে সহজ কিছু টাকা কামানোর সুযোগ ছেড়ে চলে এলে। এই কথাগুলো আসলে গ্যাসলাইটিংয়ের একটা নিখুঁত উদাহরণ, যেখানে নির্যাতনকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। আমাদের শেষ গল্পটার রাইলির দ্য সেরেনিটি স্পা। এই ঘটনাটা দেখায় যে এই নেটওয়ার্কটা কতটা গোছানো ছিল, কিভাবে একটা একেবারে বৈধ দেখতে ব্যবসার আড়ালে লোক নিয়োগের কাজ চলত। বাইরে থেকে দেখলে মনে হবে একটা একেবারে সাধারণ পেশাদার স্পা, সেরেনিটি ওয়েলনেস স্পা। অনলাইনে বিজ্ঞাপনও দিত ম্যাসাজ থেরাপিস্ট চেয়ে। বলা হতো তাদের ক্লায়েন্টরা সব বয়স্ক এবং অভিজাত। কিন্তু এই বৈধতার মুখোশের আড়ালেই পাতা ছিল আসল ফাঁদ। আর ওদের ফাঁদ পাতার পদ্ধতিটা ছিল খুব ঠান্ডা মাথার।
কয়েকটা ধাপে কাজটা হতো। প্রথমে চাকরি দেওয়া হতো, তারপর ১ সপ্তাহ সবকিছু স্বাভাবিকভাবে চলত। এরপরই আসতো একজন প্রিমিয়াম ক্লায়েন্টের অফার। বলা হতো ১ ঘন্টার একটা হাউস কলের জন্য নগদ $৩০০ পাওয়া যাবে। ফাঁদটা এভাবেই ধীরে ধীরে পরিকল্পিতভাবে পাতা হতো। কিন্তু এই সাজানো নাটকটা একদিন ভেঙে পড়ল যখন রাইলি নিজের চোখে দেখল আরেকটা অল্পবয়সী মেয়েকে জোর করে একটা ভ্যানে তোলা হচ্ছে। আর ঠিক তখনই সে জীবনে প্রথমবারের মতো মিস্টার এপস্টাইন নামটা শোনে। রাইলি যখন প্রতিবাদ করার চেষ্টা করে, স্পায়ের মালিক স্যান্ড্রা তাকে যা বলেছিল তা শুনলে গায়ে কাঁটা দেয়। সে বলে, অকৃতজ্ঞ কোথাকার, তোমার কোনো ধারণা আছে অত মেয়ে তোমার এই জায়গায় আসার জন্য মরে যাচ্ছে? এই একটা কথাতেই নিয়োগকর্তার আসল শিকারী রূপটা বেরিয়ে আসে। তো আমরা ৩টা আলাদা গল্প শুনলাম। এখন সময় হল এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখার, এদের আসল প্লেবুক বা ছকটা বোঝার। চলুন এই প্রতারণার নকশাটা একটু বিশ্লেষণ করা যাক। এই টেবিলটা দেখুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অ্যানার ক্ষেত্রে নিয়োগকারী ছিল তার সেরা বন্ধু, আর টোপ ছিল এক স্বপ্নের দ্বীপ। ডেইজির ক্ষেত্রে রুমমেট আর সহজ $500, আর রাইলির ক্ষেত্রে তার বস এবং $300 একটা কাজ। খেয়াল করে দেখুন, মানুষ বা জায়গা আলাদা হলেও মূল কৌশল কিন্তু একদম একই। তাহলে এদের মূল কৌশলগুলো কি ছিল? প্রথমত, ওরা এমন মেয়েদের খুঁজত যাদের টাকার খুব দরকার। দ্বিতীয়ত, নিয়োগের জন্য কোনো বিশ্বস্ত বন্ধু বা প্রভাবশালী ব্যক্তিকে ব্যবহার করত। সহজ আর অনেক বেশি টাকার লোভ দেখানো হতো। টার্গেটকে এমন জায়গায় নিয়ে গিয়ে একা করে ফেলা হতো যেখানে বাইরের জগতের সাথে যোগাযোগ করা কঠিন। তারপর একটা টেস্ট নেওয়া হতো, এটা দেখার জন্য যে সে কতটা বাধ্য, আর যারা বাধা দিত তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হতো। তার মানে বুঝতেই পারছেন, এগুলো কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা ছিল না। এটা ছিল একটা সিস্টেম, একটা নিখুঁতভাবে সাজানো চিত্রনাট্য, যা তৈরি করা হয়েছিল মানুষের আশা আর হতাশাকে কাজে লাগানোর জন্য। কিন্তু একটা কথা ভাবুন, আমরা তো শুধু তাদের গল্পই জানি যারা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। তাদের কি হলো যারা পারেনি? এই প্রশ্নটাই হয়তো আমাদের এই নেটওয়ার্কের আসল ভয়াবহতা নিয়ে ভাবতে বাধ্য করে।